আসসালামু আলাইকুম। তুফান মুভির শেষ দৃশ্য দেখে অনেক দর্শক কনফিউজড হয়ে আছে। সবার মনেই এখন একটা প্রশ্ন, হাসপাতালে আমরা যে শাকিব খানকে দেখলাম একদম সিনেমার শেষে গিয়ে, সে আসলে কে? তুফান নাকি শান্ত? বন্ধুরা, মুভিটা আমি হলে একবার দেখেছি, তারপর আরও দুবার দেখলাম শুধুমাত্র আপনাদের এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। আমি নিজেও কনফিউজড ছিলাম, সিরিয়াসলি কনফিউজড হওয়ারই কথা, কারণ রায়হান রাফি তার মুভির শেষের এই দৃশ্যটাতে এসে কিছুটা হলেও গোলমাল পাকিয়ে দিয়েছেন। হ্যাঁ, হয়তোবা তার দৃষ্টিকোণ থেকে বা তার টেকনিক্যাল দিক থেকে সে ঠিক আছেন, সে হয়তোবা চাচ্ছিলেন যে দর্শক এটা নিয়ে কথা বলুক, যাতে করে আমার এই মুভির যে ক্রেজ, এই মুভি নিয়ে যে আলোচনা, সেটা না থামে। এই মুভি নিয়ে আলোচনা ততদিন পর্যন্ত হোক যতদিন পর্যন্ত না তুফান 2 আসে। হ্যাঁ, এটাই তিনি করেছেন এবং সেখানে তিনি শতভাগ সফল। আর তুফানই হোক বা শান্তই হোক, কেনই বা চঞ্চল চৌধুরী ওই শাকিব খান যে হাসপাতালে আছে তার সাথে এসে হাত মিলালো? কাহিনী আসলে কি? বন্ধুরা, আমি আমার ধারণাটা এখানে শেয়ার করব, কেউ আবার 100% অ্যাকুরেট এটা ভাইবা ভুল করেন না। তবে বন্ধুরা, আমি যতটুকু রিসার্চ করেছি, আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি মুভিটা বারবার দেখে, তাতে করে আমি 90% শিওর যে আমার এই ধারণা সঠিক হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। আমি মনে করি হাসপাতালে আমরা যে শাকিব খানকে দেখেছি সে আসলে শান্ত, তুফান না। আর ডান্স ফ্লোরে আমরা যে শাকিব খানকে মিমি চক্রবর্তীর সাথে ডান্স করতে দেখেছি উড়াধুরা গানে, সেটা হচ্ছে তুফান। চলেন একদম ক্লিয়ার করে বলি। বন্ধুরা, লক্ষ্য করবেন মুভির একদম শেষ পর্যায়ে গিয়ে তুফান শান্তকে বলতেছে যে, শান্ত, আমি একটু দুবাই যাচ্ছি, তুমি এদিকে আমার মিটিংগুলো সামলাও আমার প্রক্সি হিসেবে। তোমার জন্য এটা একটা শেষ পরীক্ষা, তুমি এই পরীক্ষায় পাশ করলে তোমার সিনেমা শুরু হবে, শুটিং শুরু হবে সিনেমার। সো এখান থেকেই বোঝা যায় যে শান্তর এখন যাওয়া উচিত মিটিং সামলানোর জন্য, তাই না? এবং আমরা যদি এই পিকচার একটু লক্ষ্য করি, শান্ত একদিকে দাঁড়িয়ে আছে, তুফান আরেকদিকে দাঁড়িয়ে আছে। তুফানের দিকে একটা কালো গাড়ি আছে, শান্তর দিকেও কিন্তু একটা কালো গাড়ি আছে। ওই যে শান্তর দিকেও যে লাল গাড়িটা, তার পেছনেই কালো গাড়িটা, একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি। তো দুইটা গাড়িরই কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে। এই গাড়ির নাম্বারই কিন্তু প্রমাণ করে দিতে যথেষ্ট যে কোনটা আসলে তুফান আর কোনটা শান্ত। তো বন্ধুরা, তুফান এবং শান্ত যার যার উদ্দেশ্যে রওনা হয়। তুফান রওনা হয় দুবাইয়ের উদ্দেশ্যে, পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর জন্য, আর এদিকে শান্ত রওনা হয় ওই তুফানের মিটিং করার জন্য। ওদিকে আবার তুফানের নির্দেশনা অনুযায়ী মিমি চক্রবর্তী কল দেয় এসি আকরামকে মিমি চক্রবর্তীর দেওয়া ভাষ্য অনুযায়ী মিমি চক্রবর্তীর কিন্তু শান্তকে না, তুফানকে ধরিয়ে দেওয়ার কথা, যে তুফান এয়ারপোর্টের দিকে রওনা হলো, তাই না? কিন্তু মিমি চক্রবর্তী ধরিয়ে দিচ্ছে এখানে শান্তকেই। বন্ধুরা, শান্তর গাড়ির নাম্বারটা ছিল ঢাকা মেট্রো খ 357412, যেটা কিন্তু আকরামের কাছে ফোন দিয়ে মিমি চক্রবর্তী বলে দিয়েছে। আর ওদিকে তুফানের পাশে যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এই গাড়িটার নাম্বার যেটাতে তুফান উঠেছিল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য, এই গাড়িটার নাম্বার ছিল ঢাকা মেট্রো ক 355816। চিন্তা করা যায়, এখানে কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা যে আসলে তুফানকে আর শান্তকে, অর্থাৎ মিমি চক্রবর্তী তুফানের কথা মতো এসি আকরামকে শান্তর কথাই বলে। হ্যাঁ, শান্তকে মেরে ফেলার জন্য, যাতে করে সারা দেশবাসী জানে যে তুফান মারা গেছে। তুফান পরবর্তী সময়ে দুবাই থেকে ফেরত এসে যোগ দিবে শুটিংয়ে, যাতে করে শান্ত হিসেবে সে তার কার্যক্রম তলে তলে সবকিছু করে যেতে পারে। হ্যাঁ, আর মিমি চক্রবর্তী অভিনয় করে যাবে। ঠিক 3 দিন পর এসি আকরাম যখন মিমি চক্রবর্তীর কাছে আবার আসে, তখন মিমি চক্রবর্তীকে সে আবার বলে যে, আচ্ছা আপনি এটা কি করলেন বলেন তো। তখন কিন্তু মিমি চক্রবর্তী বলে, মানে কথাটা ঘুরে বলে যাতে করে মনে করে, এসি আকরাম মনে করে যে বর্তমানে যে অভিনেতা শান্ত, সে আসলে শান্ত, সে তুফান না, তুফান মারা গেছে, আমার গুলিতে মারা গেছে। কিন্তু মিমি চক্রবর্তী তো আর এটা জানে না যে ওই দিক দিয়ে শান্তকে এসি আকরাম মরতে দেয় নাই, সে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে একদম গোপনে চিকিৎসা করছে। আর একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি, প্রমাণটা আরো জোরদার করার জন্য, যে সময় তুফান শান্তকে বলতেছিল যে তুমি আমার মিটিংগুলো সামলাও আর আমি হচ্ছে দুবাই থেকে ঘুরে আসি, তারপর তোমার সিনেমা শুটিং করব, ওই সময়ে আমরা যদি লক্ষ্য করি, তুফানের চোখে চশমা ছিল, সানগ্লাস ছিল, আর শান্তর চোখে সানগ্লাস ছিল না। এবং কি আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাই যে শান্ত গাড়ি থেকে যখন পড়ে যায়, বের হয়ে আসে, তখন কিন্তু শান্তর চোখে কোনো রকম কোনো সানগ্লাস ছিল না, আশেপাশেও কোনো সানগ্লাস পরা ছিল না, অথবা তার পকেট কোনো জায়গায় কোনো সানগ্লাস ছিল না। ওদিকে তুফান কিন্তু বিমানের ভিতরে বৈশা পৈশাসিক হাসি হাসে এবং তার চোখে একটা সানগ্লাস থাকে। সো এখানে বোঝাই যাচ্ছে যে আসলে কে তুফান আর কে শান্ত। আবার আরেকটা বিশ্বাসযোগ্য প্রমাণ হচ্ছে, যখন এসি আকরাম শান্তকে তুফান ভেবে গুলি করতেছিল, অথবা
জেনে বুঝেই গুলি করতেছিল, যেটাই হোক আমার তো মনে হয় জেনে বুঝেই গুলি করছে, কেননা যদি জেনে বুঝেই গুলি না করতো তাহলে তো গুলিটা একদম ডাইরেক্ট লাইগা ওইখানেই শান্ত ডেড হয়ে যেতে পারতো। বাট আমার যেটা মনে হয় যে ইচ্ছা করেই গুলি করছে, কেননা এসি আকরাম চায় নাই যে এই যে শান্ত এটা প্রকাশ্যে আসুক। অর্থাৎ আকরামের পেছনে কিন্তু ওই সময় তার সহকারীরা ছিল, পুলিশ সদস্যরা ছিল, তারা কিন্তু ওইখানে জেনে যাইতো যদি আকরাম ওইখানেই প্রকাশ করে দিত যে হ্যাঁ সে বুঝতে পারছে যে এটা শান্ত। সো আকরাম চাচ্ছিল না অন্য কেউ জানুক, সো আকরাম গুলি করেছে। তার পরবর্তী ব্যবস্থা সে নিয়েছে, সে জানে যে ওইটা আসলে শান্ত। তো যখন শান্তকে আকরাম গুলি করতেছিল ওই সময় কিন্তু শান্তর একটা সিগনেচার মিউজিক এই সিনেমায় আমরা দেখতে পেয়েছি, সেই সিগনেচার মিউজিকটা বেজে ওঠে খুব খুব হৃদয় বিদারক ভাবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা আসলে তুফান না, কেননা তুফান ক্যারেক্টারের সাথে এই মিউজিকও যায় না, তুফান ক্যারেক্টারের সাথে এরকম আচরণও যায় না। তুফান যেভাবে এসি আকরামকে বলতেছে আমি শান্ত স্যার আমাকে মাইরেন না, তুফান ক্যারেক্টারটা কখনো কোনো ক্যারেক্টারকে এই সিনেমার অ্যাটলিস্ট এই সিনেমার কোনো ক্যারেক্টারকে স্যার বলবে না, অসম্ভব। সো এইটা তুফানের ক্যারেক্টারের সাথে পুরোপুরিভাবে সাংঘর্ষিক হয়ে যায়। তো এখান থেকে বোঝাই যায় যে এখনো পর্যন্ত আসল যে তুফান সে এসি আকরামের সামনাসামনি হয় নাই, বুঝতে পারছেন বন্ধুরা। আর এই কারণেই পরবর্তী সময় গিয়ে কিন্তু ওই মিমি চক্রবর্তীর সাথে দেখা করে এসি আকরাম এবং মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসা করে যে তাহলে যে অভিনেতার কথা আপনি বলতেছেন সেই অভিনেতা এখন কোথায়। তখন মিমি চক্রবর্তী কিন্তু একটু হতচকিত হয়ে বলে যে সে এখন হয়তো কোনো জায়গায় অভিনয় করতেছে। বুঝতে পারছেন কেন এসি আকরাম সেই অভিনেতাকে খুঁজতেছে, অভিনেতার কথা কেন জিজ্ঞাসা করলো? কারণটা হচ্ছে এসি আকরামই একমাত্র জানে যে যেই অভিনেতার কথা সে বলতেছে সেই অভিনেতা আসলে এখন ওই তুফান। তুফান এখন শান্ত সেজে ঘুরে বেড়াচ্ছে। নাবিলা হয়তো এটা জানে না, নাবিলাকে এখানে ভিকটিম করা হয়েছে। নাবিলাকে যে ভিকটিম করলো এইটার শোধ তো তুলতে হবে, এইটার শোধ তুলবে কে? শান্ত। তুফান আর শান্তর মধ্যে একটা বিশাল ক্ল্যাশ দেখতে পারবো, আমার যেটা আসলে ধারণা হচ্ছে। আর একটা শক্তিশালী প্রমাণ উপস্থাপন করি, সেটা হচ্ছে তুফানের সাথে বাঘ শব্দটা যায় না, তুফান হচ্ছে রাক্ষস। এটা বারবারই বলা হয়েছে, এই সিনেমাতে বলা হয়েছে। হ্যাঁ, তুফান যা হইতে চাইছিল তুফান তাই হয়েছে, তুফান রাক্ষস হইতে চাইছিল রাক্ষসই হয়েছে। সো তুফানের ক্ষেত্রে এই যে বাঘের মাথার উপর হাত রেখে এটাকে বোঝানো হয়েছে যে বাঘ সম, এটা যায় না। এইটা শান্তর ক্ষেত্রে যায়। কেন যায়? কারণ শান্তর ভিতরেও একটা ওই ধরনের হিংস্রতা আছে, যেটা আমরা দেখতে পেয়েছি ডিল করার সময়। হ্যাঁ, তুফান 50% ডিল করত, কিন্তু শান্ত গিয়ে অভিনয়ের মাধ্যমেই সে কিন্তু 70% ডিল সম্পন্ন করে আসে। তার মানে বোঝা যাচ্ছে তুফানের থেকে শান্ত কোনো অংশে কম হবে না। হ্যাঁ, মানুষ হিসেবে শান্ত হয়তোবা খুব সৎ হইতে পারে, একদমই অবলা হইতে পারে, তার নায়িকার সামনে সে হয়তোবা খুব লাজুক প্রকৃতির হইতে পারে, কিন্তু তুফানের জন্য অথবা যে কোনো শত্রুর জন্য শান্তও কিন্তু তুফানের মতোই হিংস্র। সেক্ষেত্রে শান্তর ক্যারেক্টারটার হিংস্রতা এবং সক্ষমতা বোঝানোর জন্য এখানে বাঘটাকে প্রতীকী রূপে ব্যবহার করা হয়েছে। সো বন্ধুরা, আশা করি এই ভিডিও যারা দেখছো তারা এখন সবাই ক্লিয়ার হয়ে গেছো যে কে তুফান আর কে শান্ত। তুফান অভিনয় করছে শান্ত হয়ে, শান্ত অভিনয় করবে হয়তোবা তুফান হয়ে। খেলা কিন্তু পুরা জৈমা ক্ষীর হয়ে যাবে। আর এসি আকরাম শান্ত এই দুজনের সম্পর্ক, এই দুজন কিভাবে হাত মিলাইলো এটাও হয়তো বা আর বোঝার বাকি নাই। কারণটা হচ্ছে শত্রুর শত্রু কিন্তু বন্ধু।